দর্শক আমন্ত্রণ চ্যানেল 24 এর বিশেষ মুখোমুখি অনুষ্ঠানে আপনাদের সাথে আছে আমি জিনিয়া কবি সূচনা। আজ আমরা কথা বলবো একটি জটিল রোগ নিয়ে যার নাম ক্যান্সার। বর্তমানে বাংলাদেশে ক্যান্সার পরিস্থিতি এবং জটিলতা এবং এর থেকে পরিত্রাণের উপায় এসব বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের সাথে অতিথি আছেন দুজন। একজন আছেন অধ্যাপক ডাক্তার কমলেন্দু মালাকার, ক্যান্সার বিশেষজ্ঞ, অক্সফোর্ড হেমিস্পিথ হসপিটাল, এবং আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মোয়াররম হোসেন, পরিচালক, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেল 24 এর বিশেষ মুখোমুখি অনুষ্ঠানে। আমি আসলে প্রথমেই জানতে চাইবো ডাক্তার মোহাম্মদ মোয়াররম হোসেনের কাছে যে আসলে এই যে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক আপনি, আপনার কাছে নিশ্চয়ই পরিসংখ্যানটা আছে যে আসলে বাংলাদেশে এখন একদম শুরুতেই আমি এই প্রশ্নে যেতে চাই যে ক্যান্সারের অবস্থাটা কি, আসলে কি পরিমাণ ক্যান্সার রোগী আছে এবং প্রতিনিয়ত নতুন করে কি পরিমাণ ক্যান্সার হচ্ছে এবং কেন হচ্ছে, একটু যদি আমাদেরকে বলেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ঠিক এই মুহূর্তে যদি আমরা নতুন এবং পুরাতন মিলে প্রায় ক্যান্সার রোগী আছে। প্রতি বছরই কিন্তু 1,50,726 জন নতুন করে ক্যান্সার শনাক্ত হচ্ছে এবং এর মধ্যে প্রায় 1,09,000 মারা যাচ্ছে। এটা গ্লোবোক্যান যাদের একটা সমীক্ষা। এর মধ্যে আমাদের দেশে যারা ক্যান্সার রোগী যারা আক্রান্ত তাদের মধ্যে 70%-এরও বেশি তারা একেবারে খুব অ্যাডভান্স স্টেজে আসে। তো অ্যাডভান্স স্টেজে যখন আসে, কারণ আমরা সবসময় যে ক্যান্সার যাদের হবে তাদের প্রাথমিক অবস্থায় আসতে হবে, শক্তি থাকতে আসতে হবে। কারণ ক্যান্সারের যে চিকিৎসা, সেই চিকিৎসা নেওয়ার মতো তার শক্তি থাকতে হবে। কারণ এগুলি কোনো টনিক না, এগুলি অধিকাংশই অনেকটা পয়জনের মতো কাজ করবে। শুধু ক্যান্সার সেলকে ধ্বংস করবে না, সাথে সাথে শরীর নর্মাল সেলগুলির উপর কিছুটা ইফেক্ট আছে। সেই জন্য শক্তি থাকতে আসলে এবং প্রাথমিক অবস্থায় আসলে আমরা বলি যে 1/3 ক্যান্সার কিন্তু এখন কিউরেবল। তো সেই জন্য আমরা বলি যে আমাদের শুধুমাত্র চিকিৎসা ছাড়াও, মানুষের অবস্থান ছাড়াও আমাদের দেশের যে সেন্টার, যেমন WHO সমীক্ষা অনুযায়ী প্রতি 10 লক্ষ মানুষের জন্য একটা করে রেডিওথেরাপি সম্বলিত ক্যান্সার সেন্টার দরকার। তাহলে আমাদের দেশে 16 কোটি মানুষের জন্য 160টা সেন্টার দরকার, কিন্তু আমাদের আছে মাত্র 9টা সরকারিভাবে, আর বেসরকারিভাবে আরও 9টা। তো আমাদের এই রাতারাতি এই অবস্থা পরিবর্তন করা সম্ভব না। সেই জন্যই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং তিনি ঘোষণা দিয়েছেন যে 8টা বিভাগের সাথে 8টা মেডিকেল কলেজের সাথে 8টা ক্যান্সার সেন্টার করার জন্য। এটা আপনি জানেন, একটাকে পাশ হয়ে গেছে। আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী তিনি অত্যন্ত ঐকান্তিক প্রচেষ্টায় এবং ওনার সাথে আমরা অনেক পরিশ্রমের কাজ করেছি বিভিন্ন সময়ে, এবং আপনারা দেখবেন যে আগামী 5 বছরে অন্তত এগুলি হলো মানুষের অনেক সমস্যার সমাধান হবে। আমরা বলেছি এই সমস্যার সমাধান করার জন্য আমরা 20 বছরের পরিকল্পনা নিয়েছি। প্রথম 5 বছর, তারপরে 5 বছর, তারপরে 10 বছর। তার মানে সচেতন হলে আসলে কিওর করা সম্ভব যদি আর্লি ডায়াগনোসিস হয়। আমি একটু ডাক্তার কমলেন্দু মালাকারের কাছে জানতে চাইবো যে আপনি তো ক্যান্সার বিশেষজ্ঞ এবং আন্তর্জাতিকভাবে আপনি অনেক জায়গায় কাজ করেছেন, আপনার অভিজ্ঞতা রয়েছে এবং আপনার বেশ কিছু জার্নালেও প্রকাশিত হয়েছে আপনার রিপোর্ট। তো একটু যদি বলেন যে আসলে এই যে আর্লি ডায়াগনোসিস হয় না বাংলাদেশে, এবং এই কারণেই বললো যে প্রতি বছর 1,50,926 জন নতুন করে শনাক্ত হয়, এই জায়গাটা থেকে যদি আপনি একটু বলেন বাংলাদেশের অভিজ্ঞতাটা। এটা কিন্তু শুধু বাংলাদেশের দোষ নয়, সমস্ত পৃথিবীতে ইনক্লুডিং আমেরিকা, দি পভার্টি, পোর, দোজ যাদের নট ক্লোজ টু দ্য অ্যামিনিটিজ, দে আর ডিপ্রাইভড। দিস ইজ দ্য প্রবলেম। 70 to 80% লোকেরা আসে ক্যান্সার নিয়ে উইথ অ্যাডভান্স ডিজিজ। That 20% ja ashe again, but this is reversed in the developed countries. Okay, if we can address with that 80%, 78%, how we can improve their early detection, understanding, and immunity or closeness to the cancer therapy, and these are the policies thing. The government, some organization should do it. But when you come to actually treatment, that's entirely different ball game, and that's where also এখানেও আমরা অনেক কিছু করতে পারি। এখন ক্যান্সারের চিকিৎসা ভারতবর্ষে বলুন যেখানে আসল চিকিৎসা করতে it takes anything between $8,000 to $80,000 per month. There is no need for that. তার কারণ হচ্ছে প্রত্যেক বছরই আমরা দেখছি যে কিছু কিছু নতুন জিনিস আসছে, নতুন technology আসছে, they are adding not only cost, also complexity.
So that is not to be done. That is not needed. So we have also ideas how we can recycle the old things and make a new use and get better treatment. So we have to attack Jab Bolchen. This is the same thing, same problem, whether it is Bangladesh or I worked recently in the West Indies. That education is one thing. We have to educate people, and there are many ways of doing it. Make them aware of the cancer systems. Third thing is make the cancer availability quite quicker. And then not only that, আপনি যে বললেন যে ক্যান্সার চিকিৎসা is not only one thing. It has got a very complex. এবং স্যার বললেন যে আসলে রোগীকে সেই স্টেবিলিটি নিয়ে আসতে হবে যে ট্রিটমেন্টটা নেওয়া যায়। তাছাড়াও যখনই আমরা ক্যান্সার ডিটেক্ট করলাম তখনই দেখতে হবে যে হাউ লং দিস ম্যান ইজ গোইং টু লিভ, দেন ইউ শুড প্ল্যান ফর দি রেস্ট অফ দ্য লাইফ। তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ নট অনলি চিকিৎসা, লাইফস্টাইল চেঞ্জ, ডায়েটেটিক্স অ্যান্ড প্যালিয়েটিভ কেয়ার প্ল্যান, এগুলো সব একসাথে করলে দেন ইভেনচুয়ালি the cost comes down, patient lives longer, and the results are much better. So we have to think all those things together and make যা বলছি 20 বছরের প্ল্যান, that is একটা পরিকল্পনা নিয়েছে। ডাক্তার মারুফ, আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম যে এই যে বললেন যে কমলেন্দু মালাকার বললেন যে আসলে কষ্টটাও কমে আসবে তাহলে, কারণ ক্যান্সার শোনা মাত্রই তো আসলে আমরা দেখি যে পরিবারের পর পরিবার ধ্বংস হয়ে যায়, তারা দরিদ্র হয়ে যাচ্ছে বা মধ্যবিত্তরাও মানে একদম সবকিছু হারিয়ে ফেলছে, এবং ক্যান্সার মানেই একটা আতঙ্ক কাজ করছে মানুষের মাঝে, কিন্তু আর্লি ডিটেক্টই হচ্ছে না। এমন একটা সময় আসছে তখন আসলে আপনাদের কিছু করার নেই। এটা কেন? এটা কি আসলে আর্লি ডায়াগনোসিস করা যায় না ক্যান্সার, নাকি আমরা আসলে ইগনোর করি? কোন বিষয়টা আসলে? প্রথম আমি একটু কথা বলি যে ক্যান্সারের চিকিৎসা স্তম্ভ তিনটা হলো: সার্জারি বা শল্য চিকিৎসা, কেমোথেরাপি বা ওষুধ দিয়ে চিকিৎসা, আর রেডিওথেরাপি বা বিকিরণ চিকিৎসা। তো আমাদের ধরেন যে এখন পর্যন্ত আমাদের চিকিৎসা অনেকটা রাজধানী কেন্দ্রিক। আমাদের কিছু কিছু মেডিকেল কলেজে এই ফ্যাসিলিটি আছে কিন্তু পূর্ণাঙ্গ না। কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এই ব্যাপারে উনি অত্যন্ত আন্তরিক আমার ঘোষণা দিয়ে, আপনারা জানেন যে 8টা বিভাগে 7টা ক্যান্সার সেন্টার হবে। ধরেন যদি আমরা সার্জারি হয়তো বাংলাদেশে যে কোনো কোথাও করা যাচ্ছে, কেমোথেরাপি হয়তো কোথাও না কোথাও করা যাচ্ছে, আর কিন্তু রেডিওথেরাপির জন্য কিন্তু একটা স্পেশালাইজড একটা সেন্টার দরকার, কারণ রেডিওথেরাপি সব জায়গায় নেই। রেডিওথেরাপি একদিনের চিকিৎসা না, শুরু করলে কিন্তু 6 সপ্তাহ সময় লাগে। সুতরাং যদি কোনো মানুষ সেই শুধু দিনাজপুরে যে মানুষটা ঢাকায় আসে রেডিওথেরাপির জন্য, তাকে অ্যাটলিস্ট 1.5 থেকে 2 মাস এখানে অপেক্ষা করতে হয়। তা দেখেন তার কষ্ট কিন্তু বেড়ে যাচ্ছে। যদি তার নিয়ার বাই সেন্টারে তার এরকম সেন্টার থাকতে পারে না, তার সাথে আরো 3-4 জন থাকে, হয়। তাতে করে দেখেন যে তার যদি নিয়ার বাই সেন্টার থাকে, যেটা আজকে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা, মানে স্বাস্থ্যমন্ত্রী যেটা নিয়ে এখন কাজ করছেন, তাহলে হবে কি যে মানুষ তার নিয়ার বাই সেন্টারে যখন চিকিৎসা পাবে তার খরচ কমে আসবে। কেমোথেরাপি মানে আমাদের সেন্টারে জাতীয় ক্যান্সার হাসপাতালে আমরা যখন কেমোথেরাপি দিই, স্বভাবতই আবার 3 সপ্তাহ পরে এটাকে আবার নেক্সট সাইকেলের জন্য আসতে হয়। তাহলে এই 3 সপ্তাহ পরে যে মানুষটা আসে, যদি তার নিয়ার বাই সেন্টারে সুযোগ সুবিধা থাকে, তাহলে তার এই যে আসা যাওয়াটা এটা অনেকটা কমে আসবে, এবং কমে আসলে যেটা হবে তার আলটিমেটলি ফাইন্যান্সিয়ালি বেনিফিটেড হবে। আর যেটা আপনি বলছেন যে আর্লি ডায়াগনোসিস, এটা ইম্পর্টেন্ট। আমাদের প্যাথোলজিক্যাল সার্ভিস এগুলি আমাদের আরও উন্নত করতে হবে। তো এগুলি সব কিছুই কিন্তু হবে, এবং আমার কাছে মনে হচ্ছে আগামী 5 বছর পরে আজকে আমরা যে কথাগুলি নিয়ে আলোচনা করছি, আজকে আমরা যেটা মানুষের স্বপ্ন মনে হচ্ছে, এটা কিন্তু এই যে মাননীয় প্রধানমন্ত্রীর যে ঐকান্তিক প্রচেষ্টায় এটা কিন্তু ফুলফিলড হবে। মানুষ দেখবেন যে ক্যান্সারের ক্ষেত্রে অনেক চেঞ্জ চলে আসছে। না, সেক্ষেত্রে আসলে ডায়াগনোসিস করবে কিভাবে যারা ঢাকার বাইরে আছে? যে আপনি দিনাজপুরের কথা বললেন, আমি যেটা বললাম যে আমাদের ধরে আমি বলি যে আমাদের রংপুরের সেন্টার আছে, আমাদের দিনাজপুরের সেন্টার আছে, ওই সমস্ত জায়গার মানুষ, ওইখানে প্যাথোলজিক্যাল সার্ভিস আছে, ক্যান্সার স্পেশালিস্ট যেগুলি অ্যাসোসিয়েট হচ্ছে। সেক্ষেত্রে ডাক্তার মোয়াররফ, সেক্ষেত্রে আসলে একটা রেফারেন্স সিস্টেম দরকার কিনা? কারণ সবাই ভাবে যে রাজধানীতে ভালো চিকিৎসা আছে, ক্যান্সার ডিটেক্ট হওয়া মাত্র চলে আসে, কিন্তু ওখানেই যদি মানে কেমো দেওয়ার মতো ব্যবস্থা থাকে বা রেডিওথেরাপি যদি একটু জটিলও হয়, কেমোথেরাপি সেন্টার যদি রাখা যায়, তাহলে হয়তো তাকে 3 মাস পর পর, অনেকে তো আমরা দেখতে পাই, আমরা যখন প্রতিবেদন করতে যাই স্বাস্থ্য নিয়ে বা আপনাদের হাসপাতালগুলোতে যাই, তখন আমরা দেখি যে সে হয়তো আর চিকিৎসাটা কন্টিনিউ করছে না, আর আসছে না, কারণ সে টাকা ম্যানেজ, কেমোথেরাপির টাকা ম্যানেজ করলে তার থাকার টাকা ম্যানেজ হচ্ছে না, থাকার টাকা ম্যানেজ হলে তার কেমোথেরাপির টাকা ম্যানেজ হচ্ছে না। এই জায়গাটা নিয়ে যদি একটু বলেন। আমরা যেটা বলছি যে জাতীয় ক্যান্সার হাসপাতাল
আমাদের অন্য সেন্টারকে মনিটর করবে। এখন সিট্রিস বলে এক ধরনের আপনার যেটা সফটওয়্যার আছে, যেটা দিয়ে কিন্তু মনে করেন সেই দিনাজপুর বা রংপুরের সেন্টারকে কিন্তু আমরা মনিটর করতে পারবো, যে তার কি ডোজ দিচ্ছে, কত ডোজের রোগ কি, তার প্যাথোলজি কি, কোন স্টেজ, সেগুলি ঠিক করে আমরা কিন্তু এখান থেকে মনিটর করতে পারবো। এবং সেটাই পরিকল্পনা চলতেছে। এই যে সিট্রিস বললাম, একটা আমাদের লেটেস্ট একদম সফটওয়্যার আছে, যেটা দিয়ে আমরা বলেছি এই পলিসিতে যে জাতীয় ক্যান্সার হাসপাতাল এই দায়িত্বটা নিবে। তাতে করে মানুষের অ্যাকচুয়ালি যে মানুষের চিন্তা করেছে আমি এখানে কেন, আমি ক্যান্সার হাসপাতালে যাই, দেখি কি হয়। যখন আমরা দেখবো যে আমরাই মনিটর করতেছি তাদেরকে, তাদের বিশ্বাসযোগ্য বেড়ে যাবে, তখন তারা ওইখানে চিকিৎসা নেবে, তখন তাদের আস্থা তৈরি হবে। ডাক্তার কমলেন্দু মালাকার, যেটি শুনলেন যে একটা সফটওয়্যারের মধ্যে দিয়ে আসলে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটও হাসপাতাল মনিটর করতে পারবে আমাদের 64টা জেলাকে, এরকম একটা সময় আসছে। তো এই সিস্টেমগুলোর সাথে যদি আপনিও নিশ্চয়ই কিছু পরিকল্পনা নিয়ে এসেছেন বা পলিসি, দিস ইজ ডান, এটা হয়। আমরা ধরুন আমরা ক্যানাডাতে we have main center, but there are many outreach programs. আমরা ওখানকার ডাক্তারদের নিয়ে আসি সেন্টারে, we train them and monitor their treatment. And Bangladesh has got a big advantage, the geography. It is nowhere is more than 500 miles or 1,000 miles. Canada, 2,000 kilometers this way, 5,000. So it is done. It's possible. এখনকার দিনে যে communication is so easy, and it is possible to use the district hospitals to give the chemotherapy and being monitored by the center itself live. So that is not impossible, but we have to have the plan, program and training system and monitoring system, and that will be, as you're saying, that the access will be much easier, less costly, and patients will more comply for getting this kind of treatment, providing that we can make the patient understand and believe that yes, you are getting the cancer treatment right from the cancer specialist, but still you don't have to go there, they are looking after you. নিশ্চয়ই আমরা এমনটাই আসলে প্রত্যাশা রাখছি। তবে আমাদের সময় হচ্ছে ছোট্ট একটা বিরতির, আমরা যাচ্ছি একটা বিরতিতে, ফিরে এসে আবারও ক্যান্সার নিয়ে কথা বলবো। দর্শক, বিশেষ মুখোমুখি অনুষ্ঠানের সময় হচ্ছে ছোট্ট একটা বিরতি, সাথেই থাকুন, ফিরছি একটু পরেই। দর্শক, আরো একবার স্বাগত বিশেষ মুখোমুখি অনুষ্ঠানে। আপনাদের সাথে আছে আমি জিনিয়া কবি সূচনা। আমরা আসলে জটিল রোগ, কর্কট রোগ নিয়ে কথা বলছিলাম। আমাদের সাথে অতিথি আছেন অধ্যাপক ডাক্তার কমলেন্দু মালাকার, ক্যান্সার বিশেষজ্ঞ, অক্সফোর্ড হ্যামিস্মিথ হসপিটাল, এবং আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মোয়াররফ হোসেন, পরিচালক, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল। আমি ডাক্তার মোয়াররফের কাছে একটু জানতে চাইবো যে আসলে আমাদের দেশে এখন কোন ক্যান্সারটা সবচেয়ে বেশি স্ক্রিনিং হয় বা ডিটেক্ট হয় আপনাদের হসপিটালে? যদি আপনাদের একটা কোনো পরিসংখ্যান থাকে একটু যদি বলেন যে কি ধরনের ক্যান্সার। আমরা শুনি যে মেয়েদের ব্রেস্ট ক্যান্সারের সংখ্যাটা বেড়ে গেছে, একটু যদি বলেন। আপনাকে ধন্যবাদ। মহিলাদের মধ্যে ব্রেস্ট ক্যান্সার এবং পরবর্তীতে জরায়ু ক্যান্সার যেটা আমরা দেখে থাকি, তা আমার কাছে যেটা মনে হচ্ছে যে ব্রেস্ট ক্যান্সার স্বভাবত একটু যারা অ্যাফ্লুয়েন্ট, যারা একটু সচ্ছল তাদের হয়, আর জরায়ু ক্যান্সার যারা অতিশয় গরিব আমি দেখি তাদের মধ্যেই জরায়ু ক্যান্সার হয়। তা আমাদের হসপিটাল পরিসংখ্যান আমরা দেখি যে যারা চিকিৎসার জন্য আসেন, যারা চিকিৎসা নেওয়ার জন্য উৎসাহী, তারা কিন্তু এই একটু যারা অ্যাফ্লুয়েন্ট তারাই কিন্তু। তো তাতে করে আমরা দেখলাম যে মহিলাদের ব্রেস্ট ক্যান্সার সবচেয়ে বেশি, অথবা গ্লোবাকানের ইয়েতেও দেখলাম যে ব্রেস্ট ক্যান্সার সবচেয়ে বেশি। তো এখানে কারণটা একটু বলবেন যে ব্রেস্ট ক্যান্সারটা আসলে আগে কিন্তু এত শোনা যেত না, এখন অনেক বেশি শুনছি। মূল কারণ যেটা যে আমাদের প্রথম হলো যে এই স্থূলতা একটা বিরাট ব্যাপার। যে আপনি দেখবেন যে আমাদের মেয়েরা যখনই বিয়ে হয় তারপর স্থূল হওয়া শুরু হয় এবং খুব ইনঅ্যাক্টিভ থাকে, এটা একটা মূল কারণ। জেনেটিক কিছু কারণ আছে, খাদ্যাভ্যাস কিছু কারণ আছে। কারণ এখন আমাদের মেয়েরা কিন্তু বা ছেলেরা মানে আমাদের ফাস্ট ফুডের দিকে ঝুঁকছে। তারপরে যাদের কারণে বিনাইন কোনো ব্রেস্ট ডিজিজ আছে, অনেকদিন ধরে এটাকে পালছে, ঠিক আছে। এবং দেখা গেল যে পালছে অনেক দিন, কারণ যতক্ষণ তার পেইন না হবে ততক্ষণ সে মনে করে না যে এটা ক্যান্সার হয়েছে। অথচ 70% কিন্তু ব্রেস্ট ক্যান্সার সেগুলি কিন্তু আপনার পেইন ছাড়া, ব্যথা ছাড়া। সুতরাং ব্যথা নেই আমার এটা খারাপ কিছু না, এটা চিন্তা করলে হবে না। ব্যথা হোক বা না হোক, যখনই ব্রেস্টে নতুন কোনো অতিথির আগমন ঘটবে, যে আমরা বলি টিউমার, সেটাকে অবশ্যই ডাক্তার দিয়ে পরীক্ষা করাতে হবে। সেক্ষেত্রে ব্যথা হলেও আমাকে চিকিৎসকের কাছে যেতে হবে, ব্যথা না হলেও যেতে হবে, না হলেও যেতে হবে। আচ্ছা, ডাক্তার কমলেন্দু মালাকার যে বলছিল যে আসলে এডুকেশনটা দরকার এবং সেই সাথে স্ক্রিনিংটা দরকার, সেই সাথে থেরাপি এবং ট্রেনিংটা দরকার, সেক্ষেত্রে আসলে আমরা কতটা প্রতুল? মানে বাংলাদেশ 20 বছর একটা পরিকল্পনা নিয়েছে, আপনি শুরুতেই বলেছেন, এখন আসলে আমাদের সিনারিও, আমাদের যেমন জাতীয় ক্যান্সার সারা বছরই কিন্তু স্ক্রিনিং চলে, ব্রেস্ট ক্যান্সার এবং জরায়ুর ক্যান্সার।
এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি ওরা কিন্তু আমাদের দেশের প্রায় প্রতিটা জেলা লেভেলেই কিন্তু এখন স্ক্রিনিংয়ের ব্যবস্থা করেছে। জাতীয় ক্যান্সার হাসপাতালে গত আমরা প্রায় 3 বছর ধরে আমরা ডিসেম্বর মাসকে, বিশেষ করে বিজয়ের মাসকে আমরা আমরা এই পুরো মাসটাতে একেবারে সম্পূর্ণ বিনা পয়সায় কিন্তু আমরা ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং করে দিচ্ছি। আমি আপনাকে যে গত বছরের কথাই বলি, যাদের কোনো ব্রেস্টে কোনো ক্যান্সার নেই, অনেকটা কোনো মেয়ে এসছে বা মহিলা এসছে যে তার ব্রেস্টে পেইন হচ্ছে অথবা ব্রেস্টে ছোট একটা চাকা, এরকম সন্দেহজনকভাবে যারা আসছে, এদের মধ্যে 846 জন গত বছর আমাদের মেয়ে এবং মহিলা মিলে এসেছিল। তাদের মধ্যে আমরা 10 জনকে ডিটেক্ট করেছি তাদের ব্রেস্ট ক্যান্সার আছে। তবে দেখুন 1%, কিন্তু কম না কিন্তু। তো আমার কাছে মনে হয় যে এই যে আমরা বিনা পয়সা করেছি, আপনি যদি বাইরে যে কোনো মানুষ এই ধরনের স্ক্রিনিং করতে যায় তার 15-16 হাজার টাকা খরচ হয়ে যায়, কিন্তু আমাদের এখানে একটা পয়সা আমরা এই যে বিজয়ের মাসে আমরা নেই। তাহলে কি প্রচারণাটা সেভাবে হচ্ছে না? মানুষ জানছে না এটাতে আসলে মানুষ, বাংলাদেশের মেয়েরা লজ্জা পেয়ে যাচ্ছে না? কিছুটা গ্রামের মেয়েরা তো তাই হয় আসলে। আপনি সত্যি কথা বলি যে আমাদের মেয়েরা কিন্তু খুব কি বেশি কথা বলে না, আসলে সেই পর্যায়ে না গেলে কিন্তু আসলে বলতে চায় না। ইনফ্যাক্ট চিকিৎসকের কাছে কোনো রোগ নিয়ে যেতে চায় না। তো সেই জন্য আমাদের কাছে মনে হয় যে আমরা যে একটা, যেমন আমি বলি জাতীয় ক্যান্সার হাসপাতালে ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং হয়, সারা বছরে হয় এবং ডিসেম্বর মাসে সম্পূর্ণ বিনা পয়সা হয়, এখানে আমরা কোনো পয়সা নেই না। এটার জন্য আমরা দেখলাম যে প্রথম বছর আমাদের ছিল 496 জন পেশেন্ট, পরের বছর দেখলাম এটা বেড়ে 700, গত বছর দেখলাম 846। কারণ স্ক্রিনিং বেড়ে যাচ্ছে কিন্তু। জি হ্যাঁ, কারণ করাচ্ছে। ডাক্তার কমলেন্দু মালাকার, এই যে ডিসেম্বরে পুরো বিনা পয়সায় স্ক্রিনিং করানো হয়, এই যে এই বিষয়গুলো তো রয়েছে, এবং আপনি উন্নত দেশও নিশ্চয়ই দেখেছেন ব্রেস্ট ক্যান্সার হলে তারা কি আসলে চিকিৎসকের কাছে আসে কিনা? হ্যাঁ, এবং আসলে আপনি যদি আমাদের মানে কোনো ধরনের, আপনি যদি বলেন যে পরিকল্পনাটা কি হওয়া উচিত, আপনি বারবার বলছেন এডুকেশন, স্ক্রিনিং, আর কি আসলে করলে যে ক্যান্সারটা রিডিউস হতে পারে এবং কস্টটা কমতে পারে, একটু যদি বলেন। কারণ ব্রেস্ট ক্যান্সার তো আসলে কিওর হয় কিন্তু early stage হলে। So I will go back to education. Whether women, মেয়েরা যে গ্রামের মেয়ে হোক, শহরের মেয়ে হোক, ওদের যদি আমরা ভালো করে ট্রেনিং দেই, self breast examination, and that is very important. Do it for yourself, and then come if you find anything. And that way, এখন কি হয়েছে যে আমেরিকাতে ব্রেস্ট ক্যান্সার ডেথ রেট কমে গেছে অনেক, but incidence is going up. Why death rate has gone down is because of the excellent education and screening program, and these are not very expensive. With the self-breast examination, they can eliminate a lot of them, and that's where the education comes. And who is going to educate them? We have another plan how to educate them by their own family. Who are those families? They're the students from school or colleges. We pick them up and teach them how to teach their family and go back and tell them how to examine your breast. And that way, you can really improve the self-examination rate massively. And that way you can... যদি চিকিৎসকের কাছে নাও আসতে চায়, সে নিজেই আসলে পরে সে আসতে পারবে। And that way you can catch the early and improve the cost also. Oh, I have already, not only breast, similar example for prostate also. Same thing. No, we just only did digital examination, finger. No CT scan, no ultrasound. আমাদের দেশে কম অবশ্যই এটা। And with that, within 4 years' time, in a country I was working, we was able to reduce the death rate by 50%. So early detection is so very important. And how can improve early detection is making them educated that yes, I need early detection and these are the things I must do. আসলে এডুকেশন থাকলে সে বুঝবে। মেসেজটা যেতে হবে যে আপনি যদি প্রাথমিক অবস্থায় আসেন তাহলে আপনার রোগ ভালো হয়ে যাবে, এটুকু যদি মানুষের মাথায় ঢুকাই দেওয়া যায় তাহলে মানুষ কিন্তু চেষ্টা করবে জানতো আর আর্লিয়ার, এবং একই সাথে তার ফ্যাসিলিটিসগুলি এনশিওর করতে হবে। যে সেই আমি যে বললাম যে পটুয়াখালী একটা মেয়ে হঠাৎ করে সে কোথায় যাবে কি করবে, সত্যি সে তো কিছুই জানে না, তাহলে তাকে ওইভাবে অ্যাসিওর করতে হবে যে তোমার ওইখানেই এরকম সেন্টার আমরা করে দিচ্ছি, অথবা আস্তে আস্তে আমরা এতে আমি যেটা বলি যে জাতীয় ক্যান্সার হাসপাতাল যদি আমরা সারা দেশে মনিটরিং করি যে আমরা ঠিক আছে তোমার এটা এখানে প্যাথোলজি দেখলো, সে করলো, ও স্লাইডটা এখানে আবার আমরা দেখলাম, দেখার পরে ইয়েস ইট ইজ ডেটেড ক্যান্সার। এবং ক্যান্সার শোনা মাত্রই তো আসলে মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে যায়। নিশ্চয়ই আমরা এইসব বিষয় নিয়ে আরো অনেক কথা বলবো, তবে আবারও সময় হচ্ছে ছোট্ট একটা বিরতির। দর্শক, মুখোমুখি অনুষ্ঠানে একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি একটু পরেই।
দর্শক, আরো একবার স্বাগত বিশেষ মুখোমুখি অনুষ্ঠানে। আপনাদের সাথে আছে আমি জিনিয়া কবি সূচনা। কথা বলছিলাম ক্যান্সার রোগ নিয়ে এবং আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার কমলেন্দু মালাকার, ক্যান্সার বিশেষজ্ঞ, অক্সফোর্ড হ্যামিস্পিথ হসপিটাল, এবং আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মোয়াররফ হোসেন, পরিচালক, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল। আমরা কথা বলছিলাম যে আসলে ব্রেস্ট ক্যান্সার নিয়ে বা আমাদের যে বিভিন্ন ট্যাবু আছে এই বিষয়গুলো নিয়ে, যে আমরা আসলে আসতেই চাই না চিকিৎসকের কাছে। একটু জানতে চাইবো যে আমাদের তো একটা বড় কারণ হচ্ছে ধূমপান, এবং সেখান থেকেও হেড নেক ক্যান্সার আরো নানা ধরনের। একটু যদি এই জায়গার পরিস্থিতিটা বলেন, তারপরে আমি আসবো ডাক্তার কমলেন্দু মালাকারের কাছে। একটু আমাদের দেশে যেটা হলো যে তামাক, এই তামাকের বিভিন্ন নামে আমাদের দেশে চলে। কেউ বলে জর্দা, কেউ গুল, কেউ খৈনি, বিভিন্ন রকম ভাবে খয়ের, কিন্তু সবকিছুর মূলে একটাই, যদি তামাক। এই তামাক দুই ধরনের ব্যবহার হয়। একটা হলো যে স্মোকড, মানে যেটা আমাদের বিড়ি সিগারেট খেয়ে যেটা যে ফুসফুস ক্যান্সারের জন্য রেসপন্সিবল, আর হলো চিউইং টোবাকো। এই যে আপনি দেখেন উত্তরবঙ্গের আমাদের অনেক মহিলা তার চোয়াল এবং দাঁতের ফাঁকে সারা রাত হয়তো এরকম করে কোনো গুল বা খৈনি রেখে দেয়, সকালে উঠে এটে করে, এবং তাদের ধারণা যে এটা দিলেই তাদের নাকি দাঁতে ব্যথা কমে, অথচ তার সর্বনাশ করেছে এটা। আপনি আজকে ডেভেলপ কান্ট্রির কথা বলি, সে আমেরিকা বলেন বা ইংল্যান্ড বলেন, যেখানে মানুষ এই মানে চিউইং টোবাকোতে অভ্যস্ত না, শুধু পান, জর্দা, সাদা পাতা, এগুলি সব আমাদের বাংলাদেশ, পাকিস্তান আর ভারত, এই তিন অঞ্চলের মানুষজন বেশি খায়। তো সেইখানে বিদেশে যদি আপনি ধরেন কোনো একটা ক্যান্সার সেন্টারে যান এবং 100 জন রোগীকে আপনি একসাথে করেন, দেখবেন যে মাত্র 3 জনের বা 5 জনের হয়তো তাদের এই হেড নেক ক্যান্সার হয়। তা এটা মেইনলি হয়তো তার অ্যালকোহলের জন্য হইতে পারে, কিন্তু আমাদের দেশে হলে যে এটা প্রায় 30%, মানে 1/3 এর কাছাকাছি। কিন্তু তো আমরা যদি মনে করি যে আমাদের দেশের মানুষের এই অভ্যাসটা ছেড়ে দিতে পারে, তাহলে দেখবেন 10 বছর পরে আমাদের চিত্র কিন্তু ওদের মতো হয়ে যাবে। আমাদের এখানকার হেড নেক ক্যান্সার একটু ডিফারেন্ট। এখানে ইজ ওরাল ক্যান্সার, tongue, cheek, lips, all these things. But in Europe, it is larynx, pharynx, different, little bit different. But treatment is more or less same. It doesn't matter, and prevention is same. Stop using tobacco, whether it's smoking or chewing. It makes no difference. So that is we have to educate them that tobacco actually affects every cancer, not only head and neck, even breast cancer, prostate, you name it. Every cancer incidence goes up, those who smokes. তাহলে প্রতিরোধের জন্য তো আসলে এই অ্যাওয়ারনেসটা গ্রো করতে হবে, যে সবচেয়ে বেশি ইভেন জরায়ুর ক্যান্সার, সেটাতে তো টোবাকো রিলেশন আছে, কিন্তু সেখানেও টোবাকো রিলেশন আছে। মানে ক্যান্সারের একদম মানে জননী বলতে হবে যে ক্যান্সার। আমার তো মনে হয় যে 100 বছর পরে হয়তো মানুষ যারা আসবে তারা অবাক হয়ে যে আমাদের পূর্বপুরুষরা এরকম একটা বিষাক্ত জিনিস খেত কিভাবে। আপনি কি একটু বলবেন যে এই ক্ষেত্রে আপনাদের উন্নত দেশ আসলে কিভাবে সেই পলিসিটা মেনটেন করে, বা আসলে যেরকম মোয়াররফ স্যার বলছিল যে কম সংখ্যাটা কম আমাদের দেশে, যেটা টোবাকো ক্যান্সার যেটার পরিমাণটা অনেক বেশি, সেটা উন্নত দেশগুলোতে কম। সেক্ষেত্রে আসলে আপনাদের পলিসিটা কি, মানে আসলে কিভাবে তারা সেটা মেনটেন করে? Massive effort by the government, institute, stop smoking everywhere now. You'll see smokeless, you can't smoke in the offices. So it is being out, and also the package, cigarette kills. So there is massive effort by the government, by the NGOs, by education system against smoking, tobacco or use of tobacco for anything. So that is very important, and it actually impacted now. You can hardly see any doctor smoking nowadays. You can hardly see any teachers smoking nowadays. I don't see any people smoking on the street back at home, really. কিন্তু এখানে we see people smoking. আমি একটু মোয়াররফ স্যারের কাছে জানতে চাইবো যে যেহেতু ডাক্তার কমলেন্দু মালাকার এসেছেন এবং উনি অনেক জায়গায় আন্তর্জাতিক অভিজ্ঞতা ওনার রয়েছে এবং আপনারও রয়েছে, আপনি যদি একটু বলেন যে আসলে আমাদের দেশের প্রেক্ষাপটে কি ধরনের পরিকল্পনা নিলে খরচটাও কমে আসবে। ক্যান্সার শোনা মাত্র, আমি যেটা শুরু থেকে বলছি যে আসলে আমাকে যদি আপনি এখন বলেন যে আমার ক্যান্সার, আমি তো আসলে মানে আমি তো মনস্তাত্ত্বিকভাবে ওখানেই অর্ধেক মানুষের জীবনী শক্তি কমে যায়, এবং তার খরচ এবং প্রতিটা কেমোথেরাপি এত এক্সপেন্সিভ, সেগুলো আসলে রিডিউস করা। ডাক্তার কমলেন্দু মালাকার বারবার বলছিলেন এডুকেশন অ্যাওয়ারনেস তো রয়েছে, খরচটা আসলে চিকিৎসার খরচটা কিভাবে কমানো সম্ভব? ধন্যবাদ। প্রথমে হলো যে ক্যান্সার অ্যাকচুয়ালি মাল্টিফ্যাক্টোরিয়াল, অনেকগুলি ফ্যাক্টর দিয়ে কিন্তু ক্যান্সার হচ্ছে। সুতরাং আমাদের একটা ক্ষেত্রে যেমন মনে করেন যে আমরা যদি স্মোকিং বা চুইং টোবাকো, পান, জর্দা, সাদা পাতা, গুল, খৈনি, এগুলি যদি আমরা
বা অথবা সিগারেট স্মোকিং এই যদি আমরা বন্ধ করতে পারি তাহলে দেখবেন যে আমাদের 1/3 কিন্তু ক্যান্সার প্রিভেন্ট হয়ে যাবে। এরপরও ক্যান্সার হবে, কারণ এনভায়রনমেন্ট একটা বিরাট ফ্যাক্টর। কারণ আপনি যদি জিজ্ঞেস করেন যে আমার যদি ক্যান্সার আমাকে কী করতে হবে, ইউ নেভার বর্ন, আপনি জন্মগ্রহণ না করলে আপনার ক্যান্সার হবে না, সো জন্মগ্রহণ করলে আপনার ক্যান্সার হতেই পারে। তো সেই জন্য যাদের হবে তাদের ক্ষেত্রে আমাদের উপদেশ হচ্ছে তারা আর্লি যাতে প্রাথমিক অবস্থায় শনাক্ত হয়। প্রাথমিক অবস্থায় শনাক্ত হলে আপনি দেখেন যে এখন বর্তমানে আমাদের একটা সময় ছিল যখন এই কলেরা বসন্ত এগুলোতে গ্রামকে গ্রাম মানুষ মারা যেত, সেটা ছিল যে আপনার কমিউনিকেবল ডিজিজ। কিন্তু এখন সময় সারা পৃথিবীতে এবং বাংলাদেশও নন কমিউনিকেবল ডিজিজ, এনসিডি যেটা বলি, কারণ কমিউনিকেবল ডিজিজ এখন কন্ট্রোল। এই এনসিডির মধ্যে আপনার ডায়াবেটিস আছে, সেটা কিন্তু সারা জীবন তাকে ওষুধ খেয়ে যেতে হবে, ইট ইজ কন্ট্রোলেবল। আবার ধরেন আপনার যদি হার্ট ডিজিজ, সারা জীবন তাকে ওষুধ খেয়ে যেতে হবে। আবার কিডনি ডিজিজ, রেসপিরেটরি ডিজিজ, ওগুলি সারা জীবন তাকে কিন্তু ওষুধ ডায়ালিসিস করতে হবে। কিন্তু এখন আমরা বলি ক্যান্সার যদি প্রাথমিক অবস্থায় শনাক্ত হয় এবং তাকে চিকিৎসা দেওয়া যায় তাহলে 1/3 ক্যান্সার কিন্তু এখনো কিউরেবল। তাহলে সেই ক্ষেত্রে আমাদের যাতে এই কিউর করার জন্য কী করতে হবে, তাকে আর্লি অবস্থায় আসতে হবে এবং তাকে চিকিৎসার জন্য তাকে প্রয়োজনীয় ব্যবস্থাগুলি যে উপাদানগুলি দিতে হবে। কারণ শুধু ক্যান্সার হলো, আর্লি ডিটেকশন হলো, তারপরে ছেড়ে দিলাম, সেটা হবে না। যাদের ক্যান্সার হয়ে গেছে তাদের জন্য ব্যবস্থা করতে হবে। তাদের জন্য ব্যবস্থা করার জন্য যেটা আমরা বললাম যে বর্তমান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মিলে যেই আমাদের যে প্ল্যানিং যেটা হচ্ছে, এবং সেটাতে দেখবেন যে আমাদের এই বিশেষ করে বিভিন্ন পেরিফেরি সেন্টারে যখন আমাদের অনেকগুলি সেন্টার দাঁড়িয়ে যাবে তখন দেখবেন যে আমাদের মানুষগুলি আর্লি অবস্থায় আসবে, আর্লি চিকিৎসা হবে এবং এদের মধ্যে অনেকেই ভালো থাকবে এবং খরচটাও কমে যাবে। নিশ্চয়ই আমরা আরো অনেক বিষয় নিয়ে কথা বলবো। আমরা আবারও একটা ছোট্ট বিরতির সময় হয়েছে। দর্শক, আবারও নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পরেই। দর্শক, আবারও স্বাগত বিশেষ মুখোমুখি অনুষ্ঠানে। আপনাদের সাথে আছে আমি জিনিয়া কবি সূচনা। আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার কমলেন্দু মালাকার, ক্যান্সার বিশেষজ্ঞ, অক্সফোর্ড হ্যামিস্মিথ হসপিটাল, এবং আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মোয়াররফ হোসেন, পরিচালক, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল। আমি আসলে ডাক্তার মোয়াররফ হোসেনের কাছে শেষ করেছিলাম যে আসলে খরচটা কিভাবে কমানো যায়। প্রতিরোধ, যেরকম বললেন ডাক্তার মোয়াররফ হোসেন যে জন্মালে মানুষের ক্যান্সার হতেই পারে, সেক্ষেত্রে আপনি যদি একটু বলেন যে উন্নত দেশসমূহে বিভিন্ন ইন্স্যুরেন্সের ব্যবস্থা আছে, তাদের জন্য সরকারেরও বিভিন্ন পলিসি আছে, যেটা হয়তো আমাদের দেশে এখনো হয়নি, হবে 20 বছর একটা পরিকল্পনা নেওয়া হচ্ছে। আপনি যদি একটু বলেন যে আসলে আমরা আমাদের পলিসিতে আর কি কি রাখতে পারি। খরচটা কিসের? একটা what costs money? Many things. Equipments, treatment, disease, chemotherapy, at how often patient can go, ডাক্তারদের খরচ, টেকনিশিয়ানদের খরচ, hospitalization খরচ, all these things adds up, you know. So we can actually look at all these points individually. Let's think about radiotherapy. We started at 250 kV machine, doesn't it? Yes. Deep X-ray. Now we are looking for linear accelerator. Not linear accelerator. You go to people, they're looking for tomotherapy, also proton therapy. Proton therapy has become a craze. Therapy. Proton therapy, it costs $250,000 per treatment. People are doing it, they're paying it. But think, is it really necessary? We think of 250 kV, from cobalt is the next step, from cobalt to linear accelerator. A cobalt machine costs maybe $840,000. A linear costs maybe 3.5 to 4.5 million. We have to think about what is the cost benefit and how can we, why cobalt is not working as good as linear, can we do something about it? We have many ideas how to make cobalt do as good as work as linear accelerator. Linear accelerator is very complicated machines. We need high quality specialists, you need high quality technicians. On the other hand, linear also has a long history of breakdowns. Yes. Once it breaks down in Rajshahi or somewhere, it'll take 1 month to get fixed. In London, maybe 1 day. So the downtime of linear is a lot more than the downtime of cobalt. So what I have developed a plan how to make cobalt as good as linear without making extra money. So how can you do this? So why cobalt is not as good? Because it cannot really go at a depth. But whatever it goes, can we make it better?
So the idea is to make it better by giving pre-operative, pre-radiotherapy chemotherapy, then give combinations of radiation and chemotherapy together, or what I am really very high on, give hyperthermia along with radiotherapy. That way, সেইভাবে আমরা covert action we can really simulate the same action as LINAC or even proton therapy without costing so much of money. So it is possible. It can be done. It may be a little bit complex, but we calculated the dose can be reduced from 100,000 to 10,000. আমি এই প্রসঙ্গে একটু কথা বলি। যেমন মনে করেন যে সরকারি হাসপাতালে এখনো পর্যন্ত আমরা রেডিওথেরাপি চিকিৎসা বিনা পয়সা অথবা একেবারে স্বল্পমাত্র মূল্যে 7,000 টাকায় চিকিৎসা হয়। যদি 3D করি সেখানে 14,500 টাকা গভর্নমেন্টকে রেভিনিউ দিতে হয়, সোজা কথা। এবং বিনা পয়সা চিকিৎসা। আমি যদি একটু ইন্টারাপ্ট করি, সরকারি হসপিটালগুলো বিনা পয়সায় দেয় এবং আমরা যখন প্রতিবেদন করতে যাই আমরা প্রতিনিয়ত দেখি যে আসলে কি পরিমাণ চ্যালেঞ্জের মুখোমুখি আপনারা হন, এত রোগী। এই জায়গাটা থেকে একটু বলবেন যে আপনাদের পক্ষে তো আমাদের পপুলেশন অনেক বেশি। আমি আপনাকে ছোট কথা বলি, একটু যদি বলেন। এটা তো মেশিন। এই নৌকা যদি 10 জন উঠতে পারে সেখানে 20 জনের নৌকা ডুবে যাবে। মেশিনের একটা ক্যাপাসিটি আছে। জাতীয় ক্যান্সার হাসপাতালে আমাদের 6টা মেশিন, 4টা লাইনাক, 2টা কোভার্ট, এবং আমরা প্রতিদিন কিন্তু প্রায় 550 রোগী রেডিওথেরাপি চিকিৎসা হয়। রেডিওথেরাপি একদিনের চিকিৎসা শুরু করলে প্রায় 6 সপ্তাহ সময় লাগে। সকাল 7:30 থেকে রাত্রে 11টাতে মেশিন চলে। কিন্তু আমি টাটা মেমোরিয়াল ক্যান্সার হাসপাতালের যিনি রেডিয়েশন অনকোলজি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনাদের কয়টা মেশিন, কয়টা রোগী ট্রিটমেন্ট পায়। উনি যেটা বলেছিলেন আমাকে যে ওনাদের 21টা মেশিন, ওনারা 500 রোগী ট্রিটমেন্ট দেয়। কিন্তু আমাদের এখন যে বর্তমান যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে পরিকল্পনা ক্যান্সার বিষয় নিয়েছেন, এই যে বিভিন্ন জায়গায় যায়, ইভেন ডিস্ট্রিক্ট লেভেল যখন ক্যান্সার সেন্টারগুলি হয়ে যাবে তখন দেখবেন এই ফিটা আর এখানে থাকবে না, সেটার সমাধান হবে। আরেকটা কথা, মানুষ না বুঝে কিন্তু বিদেশ চলে যায়। ধরেন একটা অ্যাডভান্স লিভার ক্যান্সার, সে দেশের চিকিৎসক বিদেশের চিকিৎসক সে কোথাও ভালো থাকবে না, একই ধরনের ফলাফল আসবে। ক্যান্সারের চিকিৎসা আমি আবারও বলি এটা একটা ফর্মুলার মতো। ফর্মুলা যদি বাংলাদেশের 2-2 4 হয়, সেটা ভারতেও 4 হবে, সিঙ্গাপুরেও 4 হবে, আমেরিকায় 4 হবে। শুধু একটা ফর্মুলা কেনার জন্য আপনি এই সমস্ত দেশে গিয়ে আপনার কষ্ট যে অর্থটা ব্যয় করে তখন দেখা গেল যে আপনি, কারণ এটা তো ক্রনিক ডিজিজ, তাকে অনেকদিন ধরে চিকিৎসা করতে হবে। সেই জন্য আমার কাছে মনে হয় যে খরচ করার দরকার নেই। এখানে দেখেন আজকাল বাড়িতে শিক্ষিত ছেলেমেয়ে তাদেরকে বলেন যে নেটে ঘাটো, দেখো কি ট্রিটমেন্ট তোমার ডাক্তার যেটা বলছে ঠিক আছে কিনা। একজন পছন্দ না আরেকজনের ওপিনিয়ন নেন। তবুও বিদেশ যাওয়ার আগে অবশ্যই আবার ভাবতে হবে, না হয় দেখা যাবে যে ওই বিদেশ যাওয়ার সময় টাকা খরচ করে আসবে, তারপর পরবর্তী চিকিৎসাটা কন্টিনিউ করতে পারে না, এটা যাতে না হয়। নিশ্চয়ই আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য, এবং নিশ্চয়ই আমরাও চাই, আমাদেরও প্রত্যাশা এরকম যে ক্যান্সার আসলে নির্মূল হয়ে যাক, এবং নির্মূল না হলেও অন্তত যেন উন্নত বিশ্বের মতো যেন আমরা চিকিৎসা সেবা পেতে পারি। এবং যেমনটি বলছিলেন ডাক্তার মোশাররফ হোসেন যে আসলে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্বাস্থ্যমন্ত্রী এ ধরনের পরিকল্পনা নিয়েছেন, এবং 20 বছর পরে নিশ্চয়ই আমরা দেখবো যে পরিসংখ্যানটা অনেক কমে এসেছে এবং আমরা এমন একটি আলোচনায় থাকবো, এমন প্রত্যাশা রেখে আজকের বিশেষ মুখোমুখি অনুষ্ঠানে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, এবং একই সাথে বিদায় নিচ্ছি দর্শকদের কাছ থেকেও। দর্শক বিশেষ মুখোমুখি অনুষ্ঠানে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।